অ্যাকশনে ভয়াবহ চক্রান্ত নস্যাৎ। সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছে যে সেনাবাহিনীর 7 মিনিটের অ্যাকশনেই একটা বড় ধরনের মব পরিস্থিতি দমন হয়েছে। মিস্টার ইউনূস, আপনাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ যে আপনি ঘোষণা করেন 24 ঘন্টার নোটিসে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশে কোনো রক্তপাত হবে না। ঢাকা শহরে শেখ হাসিনা আগামী 24 ঘন্টার মধ্যে আসবে। আপনি বাংলাদেশে 1 কোটি লোক তাকে সংবর্ধনা দিবে। এটাই রিয়েলিটি। এই রিয়েলিটি আপনি মেনে নেন, মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন। বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লি সম্পর্ক আগের মতো হবে। ভারতীয় সেনাপ্রধান এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। হাসিনা চলে গেছে, দোসররা রয়ে গেছে। বাংলাদেশের একটি টেলিভিশনের স্ক্রিনে আমরা চোখ রেখে দেখছিলাম কোন একজন প্রেজেন্টার আমাদের 24-এর বিপ্লবের সেই মহানায়কদের সুর বলে তুলনা করছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটির মুখ্য সমন্বয়কের বিরুদ্ধে সবশেষ অভিযোগ পুলিশের হেলিকপ্টার ব্যবহার করছে। আমাদের অনুসন্ধান বলছে সরকারি গাড়ি ব্যবহার থেকে শুরু করে সরকারি বাংলো, হেলিকপ্টার সবই ব্যবহার করছে দলটির নেতারা। এর মধ্যে দলটির নানা অনুষ্ঠানে যে বিপুল অর্থ খরচ করা হচ্ছে সে অর্থের উৎস নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। টুইট করে ডোনাল্ড ট্রাম্প সবাইকে জানিয়ে দিলেন যে হ্যাঁ, শেখ হাসিনা ফিরছে। সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। সেখানে বসে তিনি নানা রকম অডিও বার্তায় হুমকি এবং ধামকি দিয়ে চলেছেন। তিনি এবং তার মিত্র ভারত সম্মিলিতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনগণের ভিত্তি এবং বর্তমান সরকার তাদের কর্মকাণ্ডকে একেবারে ধূলিসাৎ করার জন্য, নস্যাৎ করার জন্য নানা রকম চেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল ও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। রিয়েলিটি মেনে আপনি পদত্যাগ করুন, আপনি এই দেশ ছেড়ে চলে যান, কারণ আপনার দিন শেষ। আপনি রিয়েলিটি মেনে নেন। আপনার পায়ের নিচে কোনো মাটি নেই। আপনি কি জানেন এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে? এই দেশে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটাই রিয়েলিটি। এই রিয়েলিটি আপনি মেনে নেন, মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন। মিস্টার ইউনূস, আপনাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ যে আপনি ঘোষণা করেন 24 ঘন্টার নোটিসে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশে কোনো রক্তপাত হবে না। ঢাকা শহরে শেখ হাসিনা আগামী 24 ঘন্টার মধ্যে আসবে। আপনি বাংলাদেশে 1 কোটি লোক তাকে সংবর্ধনা দিবে। আর অন দা আদার হ্যান্ড আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনি কোথাও যাবেন, কয়জন লোক হবে? আপনার পুরা রাষ্ট্রীয় মেকানিজম যদি আপনি ব্যবহার করেন, তারপর আপনি 50,000 লোক আপনি জড়ো করতে পারবেন না। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য ফ্যাক্ট, ইজ কল দ্য পপুলারিটি। শেখ হাসিনা বাংলাদেশে এত জনপ্রিয়, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। এই মানুষ এখন বুঝে গেছে যে আপনি আসিয়ার মতো একজন ছোট বাচ্চাকে, অবশ্য শিশুকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারেন না। এই বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে আপনি নারী সমাজকে রক্ষা করতে পারেন নাই, নারীদের ইজ্জত রক্ষা করতে পারেন নাই, নারীদেরকে তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন নাই। কিন্তু এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক হাতে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেছেন, আরেক হাতে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করেছেন। বাংলাদেশের জনগণকে তার নিরাপত্তার চাদরে, তার ভালোবাসার মমতার নিরাপত্তার চাদরে পুরো বাংলাদেশের নারী সমাজকে সে আগলে রেখেছিল। এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা, এই রিয়েলিটি মেনে ইউনূস তুমি পদত্যাগ করো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে ক্ষমতা, সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও। যদি তুমি বিদায় নিতে পারো তাহলে তুমি জানে বেঁচে যাবে, আর যদি তুমি বিদায় নিতে না পারো তাহলে তুমি গণদোলার শিকার হবে। জনগণ তোমাকে এমন ভাবে পিটিয়ে মারবে, জনগণ তোমাকে এমন গণদোলাই দিয়ে তোমাকে মারবে, এই পৃথিবীর ইতিহাসে রচিত হবে এক নতুন অধ্যায় যে একটি দেশের প্রধান উপদেষ্টা গণদোলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। এটাই হবে তোমার পাশ্চিত্য, এটাই হবে তোমার পরিণতি। এই রিয়েলিটি যদি তুমি মেনে নিতে না পারো তাহলে তোমার অবশ্যই এই পথে তোমার জীবন যাবে। আর যদি তুমি সেই রিয়েলিটি মেনে নাও, পদত্যাগ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও, সুদের ব্যবসা করো, দ্যাটস গুড, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। বাট বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো না। তুমি রিয়েলিটি মেনে তুমি পদত্যাগ করো। ভারত এখানে বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থেই যাকে বলা হয় মহাশক্তিধর, মোর দ্যান এনিবডি। এখানে ভারত যদি শেখ হাসিনার জন্য শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো শক্তি এখানে কারণে কোনো গ্লোবাল শক্তি তাকে বাধা দিতে পারবে না।
এবং তারা যদি এই কাজটি করে তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে, আমেরিকা দূর থেকে হম্বিতম্বি করবে কিন্তু মনে মনে খুশি হয়ে যাবে, এবং এটি ভারতের জন্য খুব বেশি দরকার। তো এটা হলো তার 1 নম্বর আশার বাড়ি। 2 নম্বর হলো যে এই সময়ের মধ্যে গত 7 মাসে তিনি প্রমাণ করতে পেরেছেন যে তার চেয়ে বিশ্বস্ত বন্ধু ভারতের নেই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, জামায়াত ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন, এদের কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা, স্বাভাবিক যোগাযোগটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। এবং ভারত কোনো অবস্থাতেই বিএনপিকে এবং জামাতকে আস্থা দিতে পারছে না। তারা এখনো পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথাই চিন্তা করছে। এখন শেখ হাসিনা বিহীন বা শেখ হাসিনা সহ এটি পরের বিষয়, তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে যে দৃঢ়তা তারা দেখাচ্ছে এবং নির্বাচনে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, এই ব্যাপারে তারা যে চাপ প্রয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় সফলতার কথা। তৃতীয়ত হলো বর্তমান সরকারের ব্যর্থতা। বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লসিত করছে, তাকে আশান্বিত করছে এবং তাকে ফিরে আসার জন্য স্বপ্ন দেখাচ্ছে। 4 নম্বরে যেটি রয়েছে সেটি হলো তার উন্নয়ন কর্মকাণ্ড। এখন দিন যত যাচ্ছে মানুষ তার এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করছে। এক্সপ্রেসওয়েতে যাচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে, পদ্মা সেতু দিয়ে যাচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে, মেট্রো রেলে চলা হচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে, ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু এর পেছনে যত এই দুর্নীতি অনিয়মের কথা আমরা বলি না কেন, পাবলিক কিন্তু সেই কথাগুলো খাচ্ছে না। এই গেল যাকে বলা হয় তার 4 নম্বর সম্ভাবনা। 5 নম্বরে হলো যে আমাদের দেশের জনগণ শাসক হিসেবে যে ধরনের মানুষ চায় শেখ হাসিনার মধ্যে সেই গুণাবলীগুলো ছিল, এবং এই যে শেখ হাসিনার দৃঢ়তা এবং তার জিদ, তার কাজ করার ক্ষমতা, তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, ক্ষতি করার ক্ষমতা, উপকার করার ক্ষমতা। তিনি যদি বলতেন যে আজকে আমি অমুক জায়গা থেকে গ্রাম তৈরি করে দেবো, 24 ঘন্টার মধ্যে তিনি সেই গ্রাম ডিসিএসপির শব্দ বলতে 24 ঘন্টার মধ্যে বাস্তবহারাদের জন্য একটা গ্রাম তৈরি হয়ে যেত। তিনি রাজনীতিতে সারপ্রাইজ দিতে ভালোবাসতেন। এই জিনিসগুলো মানুষজন খুব পছন্দ করে, নাটকীয়তা ভীষণ রকম পছন্দ করে। এটি হলো তার 6 নম্বর। আর 7 নম্বর হলো তার যে সঙ্গী সাথী তিনি তৈরি করে ফেলেছিলেন ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্যে, এরা সবাই এই গত 7 মাসে সিমেন্টেড হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো গতি নেই, তাদেরকে মরে যেতে হবে, অস্তিত্ববিহীন হয়ে পড়তে হবে, অথবা আওয়ামী লীগকে সাহায্য এবং সহযোগিতা করে তাদেরকে সেই আওয়ামী লীগের সাথে থাকতে হবে। এই জিনিসগুলো তারা কিন্তু এখন মনে করছে ব্যবসায়ীরা। তো এই ব্যবসায়ীদের এই মনোবৃত্তির কারণে, কবি সাহিত্যিকদের মনোবৃত্তির কারণে, সাংবাদিকদের মনোবৃত্তির কারণে বিশাল একটা প্রেশার গ্রুপ সারা দুনিয়াতে তারা ছড়িয়ে পড়েছে এবং যার যার অবস্থানে থেকে শেখ হাসিনার জন্য সাহায্য করছে। এখন 71 টিভির যারা সাংবাদিক, সেই নবনীতা চৌধুরী থেকে শুরু করে অন্য যারা রয়েছেন, তারপরে শেষে বিভিন্ন পত্রপত্রিকা যারা সাংবাদিক ছিলেন, তারা যে সকল ব্যবসায়ীরা পালিয়েছেন, তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে শেখ হাসিনার জন্য একটা ডিশ তৈরি করছেন, ফিরে আসার জন্য একটা অ্যান্টেনা তৈরি করছেন, তাকে ক্ষমতায় বসানোর জন্য আর একটা নতুন চেয়ার তৈরি করেছেন। এবং এই জিনিসটি শেখ হাসিনার জন্য একটা বিরাট আশার আলো। সময় বলে দেবে কোনটি আগে হয়, কোনটি পরে হয়, কোনটি সঠিক হয় এবং কোনটি বেঠিক হয়। সেনাবাহিনীর 7 মিনিটের অ্যাকশনে ভয়াবহ চক্রান্ত নস্যাৎ। এই সময়ের মধ্যে অনেক বিষয়ের উন্নতি হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি ঘটেনি। কেন ঘটেনি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আজকে যে একটা ঘটনা ঘটলো, যেটা সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছে, যে সেনাবাহিনীর 7 মিনিটের অ্যাকশনেই একটা বড় ধরনের মব পরিস্থিতি দমন হয়েছে, সেটার প্রথমে আমি চুম্বক অংশ আপনাদেরকে দেখাতে চাই। আপনাদের জন্য হচ্ছে আমার উপর যদি বিশ্বাস রাখেন, আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করব। কথা বলতে দাও। আমার কথা পরিষ্কার, আমি আশা করি 7 মিনিট সময়। 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন, এই মানে পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম। 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে, আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকেন, রাস্তা যদি ব্লক থাকে, আপনি আমার পক্ষে না, আমি ধরে নিব। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখুন এই ভিডিওটি, যে 7 মিনিটের মধ্যে রাস্তা পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ জনগণের চলাচলের উপযোগী হয়ে যায়। এটা আজকের ঘটনা, গাজীপুরের ঘটনা। গাজীপুরে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল, দীর্ঘ সময় তারা রাস্তা অবরোধ করে রাখে। এরপরে সেখানে সেনাবাহিনীর একটি বিশেষ টিম উপস্থিত হয়ে এই ধরনের আলটিমেটাম দেয় যে 7 মিনিটের মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে, মানে ক্লিয়ার করতে হবে। যদি রাস্তা চলাচলের উপযোগী না করা হয় তাহলে পুলিশ অ্যাকশনে যাবে। প্রিয় দর্শক, এখানে আমি সেনাবাহিনীর এই টিমটির একটা প্রজ্ঞাময় কর্মকাণ্ড দেখলাম, যে দুটো টিম তারা করলো। প্রথমত এই 200-300 গার্মেন্টস কর্মী রাস্তায় যে অবরোধ করছিল, প্রথমত তাদের দাবি দেওয়ার কথা শুনে গার্মেন্টসের মালিক পক্ষের সঙ্গে একটা গ্রুপ নেগোসিয়েশন করছিল, আরেকটা গ্রুপ রাস্তা যেন চলাচলের উপযোগী হয় সেই ব্যবস্থা বা উদ্যোগ নিচ্ছিল। অত্যন্ত আশা জাগা নিয়ে এই পদক্ষেপ। কারণ প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 7 মাসে বাংলাদেশের অনেক কর্মকাণ্ড সফলতার সঙ্গে পরিচালিত হলেও আইন শৃঙ্খলা রক্ষার যে অবস্থা সেটি একেবারেই নাজুক, বলা যায় যে তলানিতে গিয়ে ঠেকেছিল। তবে গত 1 সপ্তাহের বিভিন্ন ঘটনা যদি পর্যালোচনা করি তাহলে এটাই স্পষ্ট হচ্ছে যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগের ক্ষেত্রে শক্ত হচ্ছে, সিদ্ধ হস্তে তারা এগিয়ে যাবার খানিকটা চেষ্টা করছে। হাসিনা চলে গেছে, দোসররা রয়ে গেছে, কেউ কেউ পালিয়েছে, কেউ কেউ ভেতরে বসে দেশকে উত্তপ্ত করতে চাইছে, আরেকটি ফ্যাসিস্ট যুগের সূচনা করতে চাইছে। গতকালকে আমার বোন বা আমার সন্তান আসিয়া যখন কি বলবো
তাকে যখন জানাজার জন্য উপস্থিত করা হয়, যখন তাকে শেষবারের মতো বিদায় দিচ্ছিল, তখন বাংলাদেশের একটি টেলিভিশনের স্ক্রিনে আমরা চোখ রেখে দেখছিলাম কোন একজন প্রেজেন্টার আমাদের 24-এর বিপ্লবের সেই মহানায়কদের শুয়োর বলে তুলনা করছে। আপনারা এই বিষয়টি জেনে গেছেন, নতুন করে আমার আর বলার কিছু নেই, কিন্তু প্রতিক্রিয়া কিছু আছে যেগুলো আপনাদের অবশ্যই মন দিয়ে শুনতে হবেন। এই শুয়োর বলার সাহস হলো কি করে, এবং এটার নেপথ্যে কারা রয়েছে, এটার ইন্ধনদাতা কারা, তারা আসলে চাইছে কি, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে একটা একটা করে। বাংলাদেশের যতগুলো টেলিভিশন এই মুহূর্তে রয়েছে, বাংলাভিশন, এনটিভি, এরকম 2-3টি ছাড়া প্রত্যেকটা টেলিভিশন এসেছিল হাসিনার হাত ধরে। বাকি যে কটা আগে ছিল, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল 1, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আমরা পরবর্তী সময় দেখেছি হাসিনার রেজিমে এই টেলিভিশনগুলো হাসিনার বন্দনা কিংবা আওয়ামী লীগের দালালি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে দেশের মানুষ এই টেলিভিশনগুলো দেখা বন্ধ করে দিয়েছে। তারা দেখতে শুরু করেছে আমাদের ফেসবুক, ইউটিউবে আমাদের কথা বা আমাদের ব্লগ, আমাদের ভিডিও। এরপর এই টেলিভিশনগুলো সরকারের কাছে আবেদন করেছিল ইউটিউব বন্ধের জন্য, অথবা ইউটিউবে এমন নীতিমালা করা উচিত যাতে আমরা আসলে ঠিকমতো কন্টেন্ট যেন বানাতে না পারি। এই মোজাম্মেল বাবুর এই উদ্যোগগুলো নিয়েছিল। কারণ কি জানেন, তারা চেয়েছিল টেলিভিশনের বাইরে যেন আর কোনো মুখপাত্র বা কথা বলার কিছু না থাকে, তাহলে ইলিয়াস, পিনাকি, কনক সরওয়ার কিংবা মাসুম মাহবুবদের জন্ম হতো না। দর্শক, হাসিনা 5 তারিখে চলে যাবার পর আমরা দেখেছি আওয়ামী লীগের প্রথম সারির নেতারা আত্মগোপনে চলে গেছেন, বড় সংখ্যক নেতারা চলে গেছেন ক্যান্টনমেন্টে। এরপর সেখান থেকে হাতে গোনা কজনকে আমরা গ্রেফতার হতে দেখেছি। বাকিরা কি করে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছেন এর উত্তর আজ পর্যন্ত আইএসপিআর কিংবা সেনাপ্রধান আমাদের দেননি। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা চলমান, তাদেরকে কি করে ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে দেওয়া হলো, এখন পর্যন্ত কজনে কোন ক্যান্টনমেন্টে রয়েছে, এই ব্যাপারে সেনাবাহিনীর কোনো বক্তব্য আমরা পাইনি। আমরা প্রকাশ্যে যে দেখেছি এরাই কি শুধু ফ্যাসিস্ট বা দোসর, যে গণমাধ্যম আমাদের মুখ চেপে ধরেছিল, বা যে গণমাধ্যম 16টা বছর ধরে মিথ্যেকে আমাদের শুনিয়েছে, মিথ্যেকে গিলিয়েছে, আর সত্য থেকে আমাদের সরিয়ে নিয়েছে বা সত্যের সামনে পর্দা দিয়ে দিয়েছিল, সেই গণমাধ্যমের কজনের বিচার হয়েছে? ফারজানা রূপা, শাকিলকে আটকালে কি দায় শেষ? কোথায় মুন্নি সাহা, কোথায় জয়ী মামুন, কোথায় আরও যারা ছিলেন, যারা টেলিভিশনগুলো দখল করে হাসিনা বন্দনা গাইতেন? তাদের কোনো বিচার হয়নি। আসলে কেন হয়নি, এই বিষয়টি আলোচনার আগে আরো গুরুত্বপূর্ণ কথা হলো, বাংলাদেশের টেলিভিশনগুলোকে আজকে আপনারা যেমন দেখছেন, আপনার কি মনে হচ্ছে এই টেলিভিশনগুলোর চেহারা পাল্টে গেছে বা মানুষগুলো সব পাল্টে গেছে, বা তারা হঠাৎ করে সত্য বলতে শুরু করেছে 5 তারিখের পর? আসলে তা নয়। তাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা এই মুহূর্তে চুপ থাকো, ওদের কথাগুলি বলো। কিন্তু ওদের কথাগুলো যখন বলবে, মাঝে মাঝে এমন কিছু কাজ তোমরা করবে বা এমন কিছু তথ্য উপাত্ত হাজির করবে যাতে করে 24-এর চেতনাগুলো ম্লান হয়ে যায়, 24-এর হিরোরা যেন ভিলেন হয়ে যায়, ইউনূস যেন ভিলেন হয়ে যায়, বিএনপি, বেগম জিয়া, তারেক রহমান কিংবা জামাত বা ইসলামী দলগুলো যেন ভিলেন হয়ে যায়। তোমরা এমন কাজ করবে যাতে মানুষ বলতে বাধ্য হয়, আগেই তো ভালো ছিলাম, হাসিনার সময়টি তো ভালো ছিলাম। আজকে দেখেন বাংলাদেশে হঠাৎ করে যখন একটার পর একটা আন্দোলন, মব তৈরি কিংবা দাবি আদায়, সড়কে বিভিন্ন গোষ্ঠী রাস্তায় নামলো, সরকার প্রত্যেকটাকে কন্ট্রোল করলো, হঠাৎ করে পশ্চিমবঙ্গের আদলে নতুন করে বাংলাদেশে ধর্ষণের একটা ইস্যুকে সামনে হাজির করা হচ্ছে। হঠাৎ করে পুরুষগুলো একসঙ্গে এরকম খারাপ হয়ে গেল। প্রতিদিনই এখন আমরা দেখছি শিশুদের উপর। কারণ কি, শিশুদের উপর এই ঘটনাগুলো ঘটলে মানুষের কাছে এটা অনেক বেশি মানবিক হয়ে উঠবে, আক্ষেপের কারণ হবে, মানুষ ক্ষুব্ধ হবে, বিক্ষুব্ধ হবে। আমি মনে করি এগুলো কোনো গেমের অংশ হতে পারে, ষড়যন্ত্রের অংশ হতে পারে, বলছি হতে পারে। দর্শক, হঠাৎ করে এই আসিয়াকে ঘিরে মাঠে নামানো হলো লাকিকে। লাকি কিন্তু এতদিন চুপ ছিল। সুবর্ণচরে বিএনপিকে ভোট দেওয়ার জন্য যে কি বলবো, যে মহিলাকে, যার সন্তান ছিলেন, একাধিক সন্তান, যে মাকে আওয়ামী লীগের সন্ডা পান্ডারা নষ্ট করেছিল, তাদের জন্য লাকিরা নামিনি, রোকেয়া প্রাসীরা নামিনি আমাদের কি বলবো জাফর ইকবাল বা আমাদের আসিফ নজরুলের শাশুড়ি জাফর ইকবালের ভাইয়ের বউ শাওন বেগম বলছি আমি, তার সাথে হুমায়ুনের নামটি মানে আমার স্যারের নামে যোগ করতে চাই না। দর্শক, ওরা আসলে চাইছে বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি করতে যেটাকে সামনে রেখে এই সরকারের পতন হয়। এর জন্য আপনারা এখন কাকে দায় দেবেন? শুধু আওয়ামী লীগ? আমি বলবো এখানে বিএনপি এবং জামাতের দায় আছে। বিএনপি এবং জামাতের দায়টা কোথায়? বিএনপি এবং জামাতের দায়টা হলো তারা কে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে তার দলে ভেরাবে। আবার আমাদের ছাত্ররা বিভিন্নভাবে আওয়ামী লীগকে কি করে তাদের দলে ভেরাবে, ক্ষমা করে কিভাবে দলে আনা যায়, এই প্রক্রিয়াটা শুরু করছে। কারণ আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংক সবাই চায়। আওয়ামী লীগ একটা জিনিস খুব ভালোভাবে রপ্ত করেছে, সেটা কি, যে ওরা চুপ চুপ করে এই দলগুলোর সাথে খেলবে, কখনো ছাত্রদের সাথে আঁতাত করতে চাইবে, কখনো বিএনপির সাথে, কখনো জামাতের সঙ্গে, এবং এর মধ্য দিয়ে 3টা দলকে লাগিয়ে দিবে, মুখোমুখি করে দেবে, এবং তাই ঘটছে বাংলাদেশে।
যারা এই বিপ্লব সংগঠিত করেছে, হাসিনাকে তাড়িয়েছে, তারা এখন শত্রু। সবাই খুঁজতেছে ছাত্রদের এত টাকার উৎস কোথায়। সবাই বলছে বিএনপি টেম্পু লিগ হয়ে গেছে, বা কি বলবো, টেম্পু স্ট্যান্ড হয়ে গেছে। সবাই বলছে জামাত 71 বিরোধী রাজনৈতিক দল। দেখেন এই 3টি দল যারা একসঙ্গে ছিল তারা বিভাজিত। আবার দেখেন এই টেলিভিশনগুলোতে অনেক জায়গায় একটি দলের পাওয়ারফুল লোকগুলো বসে গেছে, কিন্তু ক্ষমতা তাদের হাতে সেইভাবে নেই। আবার থাকলেও তারা অর্থের জন্য ম্যানেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আদর্শিক লোকগুলো টেলিভিশনে বসেনি, যাদেরকে বসালে আদর্শ বাস্তবায়ন হবে বা সত্য মিথ্যে যাচাই করার সুযোগটি তৈরি হবে। বাংলাদেশে 40টির মতো টেলিভিশন আছে, আমি জানি না টোটাল হিসেবটা কত, কারণ টেলিভিশন আমার দেখা হয় না, মাঝে মধ্যে দেখা হয় প্রয়োজনে। তো এই টেলিভিশনগুলোর এখন বস কারা? এই টেলিভিশন থেকে কজন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় হয়েছে খোঁজ নিয়ে দেখেন। আমি যতটুকু জানি অধিকাংশ সাংবাদিকরা যারা আওয়ামী লীগের গুণগান গেয়েছে, আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, তারা এখনো বহাল তবিয়তে আছে এবং তারা অপেক্ষায় আছে কি করে এই সরকারকে বা আগামী যে সরকার আসবে নির্বাচিত তাদেরকে বেকায়দায় ফালানো যায়। এমন একটি, হাজারটা নিউজ লাগবে না, একটা ইস্যুকে এমনভাবে তৈরি করা হবে যে ইস্যুতে এই সরকার বড় রকম চাপে পড়ে যাবে আন্তর্জাতিকভাবে অথবা অভ্যন্তরীণভাবে। এই কাজটি চলমান, কিন্তু উচিত ছিল কি আমাদের যে ছাত্র বিপ্লবের পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন তাদের উচিত ছিল মিডিয়াকে ক্লিন করা। বাক স্বাধীনতা মানি মিডিয়াতে আওয়ামী ফ্যাসিস্টদেরকে বসিয়ে রাখা নয়, এটা বুঝতে হবে। 16টা বছর এই মিডিয়ার আচরণ যদি ভুলে যান, আমি মনে করি আপনাদের জন্য আরো বড় দুঃসংবাদ আগামী দিনে আসবে। প্রথমে আমি বলবো যে প্রত্যেকটা মিডিয়াতে আমাদের তথ্য মন্ত্রণালয় কর্তৃক একটি বিশেষ টিম তৈরি করে খোঁজ খবর নেওয়া উচিত। কে কোন কাজ বিগত 16 বছর করছে, কারা কারা সেখানে রয়েছে, তাদের এজেন্ডা কি, তাদের প্রত্যেকের পরিচয়, তাদের আদর্শ, তাদের অ্যাক্টিভিটিস, তারা নেপথ্যে কার সাথে যোগাযোগ করছে, তাদের সাথে ভারত থেকে কি কি ফোন আসছে, তাদেরকে কোন কোন অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে ওপার থেকে বা এপার থেকে, যেখান থেকে হোক, তারা কে কে সুবিধা পাচ্ছে এবং কে কে অবৈধ টাকার মালিক হয়েছে, এই খোঁজগুলো তথ্য মন্ত্রণালয় দ্রুত একটি টাস্ক ফোর্স করে হোক বা যে কোনো একটি টিম করে হোক, কমিটি করে হোক,